আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ের যে ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত সিলেট বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগ, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। তো এই যে আমি এখানে প্রশ্নটি উপস্থাপন করলাম। প্রশ্নের ক নম্বরে বলেছে অপরিশোধিত চেক এবং অনাদায়ী চেকের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ এখানে কত টাকা চেক পরিশোধ করা হয়নি সেটা বলতে চাইছে, আর কত টাকা জমাকৃত চেক আদায় হয়নি তার পরিমাণ বের করতে হবে। যাই আমি পরের পেজে যাই, এখানে জায়গা নাই। এই যে আমি যে দুইটা লেনদেন ক নাম্বারে যাবে ওই দুইটা লেনদেন উপরে লিখে রাখলাম, নিচেরটুকু প্রশ্নের উত্তর আর উপর একটা প্রশ্ন। পাওনাদারের বরাবর এই যে 2 নং লেনদেনে বলা আছে, পাওনাদারের বরাবর মোট 60,000 টাকা চেকের মধ্যে 45,000 দুটি চেক ডিসেম্বরের মধ্যে পরিশোধিত হয়েছে। ভালো করে লক্ষ্য করি, এখানে অপরিশোধিত কত টাকা হবে? পরিশোধ হয়েছে 60,000 টাকার মধ্যে 45,000 টাকা, তাহলে অপরিশোধিত হবে দুইটার পার্থক্য, সেটা পরিশোধ হয়নি। তাই আমরা এখানে লিখব 2 নং অপরিশোধিত চেক বলে পাওনাদারকে ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি বা পরিশোধ করা হয়নি বলে এই 60 থেকে 45,000 বিয়োগ করে যেটা 15,000 টাকা, এই 15,000 টাকা পরিশোধ করা হয়নি। কারণ এখানে বলাই আছে 60,000 টাকা চেক ইস্যু করেছিলাম, তার মধ্যে পরিশোধিত হয়েছে 45,000, তাহলে 15,000 টাকা অপরিশোধিত হবে। সেটা হচ্ছে অপরিশোধিত চেকের পরিমাণ। একটা হলো। এবার অনাদায়ী চেক। অনাদায়ী চেক মানে যে চেক জমা দিয়েছি ব্যাংক আদায় করতে পারেনি সেটা বোঝায়। আদায়ের জন্য 45,000 টাকার দুটি চেক ও 20,000 টাকার প্রাপ্য বিল জমা দেওয়া হয়েছিল। হিসাব বছরে শুধু প্রাপ্য বিলের অর্থ আদায় হয়েছে। তার মানে কি 45,000 টাকা চেক আর 20,000 টাকার প্রাপ্য বিল ব্যাংকে জমা দিয়েছিলাম, তার মধ্যে আদায় হয়েছে শুধুমাত্র প্রাপ্য বিল অর্থাৎ 20,000 টাকা, এই 45,000 টাকা আদায় হয়নি। তাহলে আমরা লিখব জমাকৃত চেক, ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি, এখনও আদায় হয়নি এই 45,000 টাকা। অর্থাৎ প্রথমটা দুইটা বিয়োগ করে লিখব, কিন্তু পরেরটাই এই দুইটার মধ্যে এই শেষেরটা আদায় হয়েছে আর এইটা আদায় হয়নি 45,000 টাকা, তাই 45,000 টাকা লিখলাম। এটা হচ্ছে ক নম্বরের উত্তর। খ নম্বরে ব্যাংক সমন্বয় বিবরণী করতে বলেছিল, তো ব্যাংক সমন্বয় বিবরণীর আমরা ছক অঙ্কন করতে পারি এইভাবে। উপরে 3টা নাম, বিবরণ, টাকা টাকা। আচ্ছা একটা কাজ করি, ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য লেনদেনগুলো নিয়ে এসে উপরে রাখি। আচ্ছা এদিকে আংশিক রাখলাম, এদিকে আংশিক রাখলাম, লেনদেনগুলো নিয়ে এসে রাখলাম, ওটা দেখে দেখে করব। প্রথমে লিখব এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত শেষের ঘরে লিখব। প্রশ্নে ছিল 32,500 টাকা, এটা প্রশ্নে ছিল কিন্তু প্রথমেই। এর সাথে কিছু আইটেম যোগ করব, কিছু আইটেম বিয়োগ করব। যোগ করব কোনগুলা? যেগুলি দ্বারা ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে ওইগুলি যোগ করব। পড়ি, পাওনাদারের বরাবর ইস্যুকৃত চেক, তার মধ্যে 45,000 টাকা পরিশোধিত হয়েছে, পরিশোধিত হয়নি 15,000। এই 15,000 কিন্তু ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি, এটা বোঝায়। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি, এটা তো যোগ হয়, এবং সেই টাকার পরিমাণ হবে 15,000 টাকা। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি বলে 60,000 থেকে 15,000 45,000 বিয়োগ করে 15,000 টাকা হবে। কারণ 15,000 টাকা চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি মানে উপস্থাপিত হয়নি ব্যাংকে, এটা বোঝায়। এরপরে এই যে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আর ব্যাংক জমার সুদ দুটো একসাথে লিখতে পারি। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ ও ব্যাংক জমার সুদ, এই 15,500 আর 1,000, একবারে আমি 16,500 লিখলাম জায়গা সেভ করার জন্য। ইচ্ছেগুলো আলাদা লাইন করা যেত। আবার ব্যাংকে চেক জমা দেওয়া হয়েছে, এটা যোগ করব। ব্যাংক কর্তৃক জমাকৃত চেক 5,500 টাকা এখানে লিখলাম, এগুলো যোগ করে শেষের ঘরে লিখব। তারপর এইটার সাথে এটা যোগ করে নিচে লিখব। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমি এখানে জায়গা সেভ করার জন্য, আমার এখানে কিছু জায়গা সংক্ষিপ্ত, সেই জন্য ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ এই 15,500 আর ব্যাংক জমার সুদ 1,000, দুইটা মিলে 16,500 আমি একসাথে লিখেছি, বিনিয়োগের সুদ আর ব্যাংক জমার সুদ। তোমরা এই ব্যাংক জমার সুদটা নিচে আলাদা লাইন করতে পারো, নিচে সমস্যা নেই, উত্তর একই হবে। এবার বিয়োগ সমূহ লিখব। বিয়োগের মধ্যে এই যে আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি 45,000 টাকা, 45,000 টাকা চেক এখনও আদায় হয়নি, ওটা বিয়োগের ঘরে লিখব। প্রথম ঘরে লিখব, যোগ করে আবার এখানে নিয়ে যাব। ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় কিন্তু পূর্ণমূল্য লেখা হয়েছে,
এখানে 3000 টাকার প্রাপ্য বিল 2500 টাকায় বাট্টা হয়েছে, কিন্তু পূর্ণমূল্য লেখা হয়েছে। তো এই ধরনের লেনদেনের যেটুকু বাট্টা 500 টাকা বিয়োগ হবে। মানে আমরা নগদান বইতে যোগ করেছি 2500, এই 3000, আর ব্যাংক যোগ করেছে 2500। তো আমরা কত বেশি যোগ করেছি? 500। সেই 500 এখন বিয়োগ করব, তাই বাট্টাটুকু বিয়োগ হয় এই ধরনের লেনদেন থাকলে। লাস্টে ধার্যকৃত চার্জ, ব্যাংকে জমা কমে, তাই ধার্যকৃত চার্জ বিয়োগ হবে। এটা থেকে এটার সাথে এটা যোগ করে এখন এখানে লিখবো, সবগুলো যোগ করে নিচে দাগ দিব, এইটার সাথে এইটা বিয়োগ করে নিচে লিখবো, ডাবল দাগ দিয়ে নাম লিখবো। এখানে ছিল নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এখানে লিখবো ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এইভাবে লিখতে পারি। এই ছিল আমার খ নাম্বারের উত্তর। গ নাম্বারে জাবেদা করতে বলেছিল, তো গ নাম্বারে জাবেদার ছক অঙ্কন করলাম এবং কোনগুলি দেখে জাবেদা করব, কিছু এদিকে কিছু এইদিকে, দুই দিকের লেনদেনগুলি লিখে রাখলাম। 4, 5 এবং 4, 6 এবং 5, 6 এবং 7 এই লেনদেনগুলি জাবেদা করতে বলেছে। 5 নম্বরে বলেছে বিনিয়োগের সুদ আদায় করেছে ব্যাংক, তো ব্যাংক জমা বাড়ছে। তারিখ লিখবে এখানে ডিসেম্বর 31, 2021, প্রশ্নে দেওয়া আছে সেই তারিখ। বিনিয়োগের সুদ ব্যাংক জমা করলে ব্যাংক জমা বাড়ে, তা ব্যাংক জমা বৃদ্ধি পেলে ডেবিট, তাই ব্যাংক হিসাব ডেবিট, আর বিনিয়োগের সুদ ক্রেডিট হবে, টাকা হবে 15,500 টাকা। ব্যাখ্যা লিখব ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। তারপর জমাকৃত চেক ব্যাংকে নগদান বইতে লেখা হয়নি, এটার জন্য জাবেদা করব। যেহেতু নগদান বইতে লেখা হয়নি, সেজন্য ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, ব্যাংকে জমা দিলে, তাই ব্যাংক হিসাব ডেবিট, আর এই দেনাদার হিসাব ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট। কারণ প্রাপ্য হিসাবের কাছ থেকে পেয়ে তো আমরা পেয়ে ব্যাংকে জমা দিই। চেক যদি ব্যাংকে জমা দেওয়া হয়, তার জন্য জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কারণ এই চেকটা প্রাপ্য হিসাবের কাছ থেকে আমরা পেয়েছি 5,500 টাকা। এবার ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, এটার জন্য জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট। টাকা লিখবো 1000 টাকা। একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য, কারণ এগুলি সহজ, তোমরা পারবে। ব্যাংক চার্জ কর্তন, এটার জন্য যাবে তবে ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা লিখবো 2500 টাকা। ব্যাংক কর্তৃক চার্জ কর্তন করলে ব্যাংক জমা কমে, ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে। যেগুলি দ্বারা ব্যাংক জমা বাড়ে তার জন্য ব্যাংক হিসাব ডেবিট হয়। এখন প্রথম তিনটার জন্য ব্যাংক হিসাব ডেবিট হয়েছে, ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে। আর যেটি দ্বারা ব্যাংক জমা কমে তার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট দিকে লিখব। এইভাবে আমরা জাবেদা করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।